মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে হিসু করেছে একটা ছাত্র। আমাদের পশ্চিমবঙ্গে গালিগালাজ করছে, তার মাকে নিয়ে গালিগালাজ করছে। ভাবতে পারো এটা আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা স্কুলে হচ্ছে? কি করে সম্ভব? কি করে সম্ভব একবার ভাবতে পারো? আমরা সেই বিদ্যালয়ের একটা ছাত্র, যেখানে আমরা প্রতিদিন পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবন গঠনের কথা শুনবো, কিন্তু আমরা শুনি না। আমরা বাড়িতেও অমন করে শুনতে পারি না, কারণ বাড়ির পরিবেশ যদি সুন্দর হতো না, তাহলে সেই ছাত্রটি অমন, তার মুখ থেকে অমন গালিগালাজ বেরোতো না। শুধু আজকে তোমাদেরকে কিছু অনুশাসন দেব বা ফুরিয়ে যাবে এরকম নয়। আজকে এটার দরকার। এরপর আমাদের সঙ্গে তোমাদের দেখা হবে, আর তোমাদের বাবা মার সঙ্গে আমাদের দেখা করতে হবে একসঙ্গে। তার জন্য একটা হাততালি চাই। ওর মুখ থেকে যে ছেলেটি নোংরা শব্দের ব্যবহার করছে, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নোংরা শব্দ ব্যবহার করছে, তার মাকে গালিগালাজ করছে, নোংরা শব্দ ব্যবহার করছে, তাহলে কি পরিবেশ থেকে উঠে এসেছে একবার ভাবতে পারো? তোমাদের মতনই একটা ছাত্র স্কুলের গণ্ডিতে এরকম কাজ করছে। এ ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের সাজা কি হতে পারে তোমরা জানো, কিন্তু আমরা হয়তো জানিই না, আমরা হয়তো বুঝি না। সেই ছাত্রটা জানে না যে সে কি বলছে, সে কি করছে। এমন করেই আমরা আজকে অনেক কিছুই জানি না, আর একের পর এক ভুল করে বসি, কখনো শিক্ষককে অপমান করি, কখনো বাবাকে অপমান করি, কখনো মাকে অপমান করি, কখনো আমার পাড়া পড়শি আত্মীয় স্বজন বন্ধু কুটুম্ব বা কাউকে অপমান করে দিলাম। আমার মুখের শব্দ, সেই শব্দটা যদি কখনো খুব নোংরা হয়, কখনো সেই শব্দ যদি বিষের মতন ক্রিয়া করে, সেই শব্দ যদি মানুষকে কষ্ট দেয়, সেই শব্দ আমার মুখ থেকে বেরোচ্ছে। আমরা পড়াশোনা করি, শব্দ শিখি, আমরা পড়াশোনা করি, শব্দ বলি। বই পুস্তকে শব্দ লেখা আছে, বই পুস্তকে কি লেখা আছে? শব্দ। সেই শব্দ আমরা উচ্চারণ করি। বাচ্য, বাচক, যেটা আমাদের লেখ্য, সেটা আমাদের শব্দে আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয়। কিন্তু সেই শব্দ আমাদের শাস্ত্রে আমরা পড়েছি, শব্দ মানে ব্রহ্ম, শব্দ মানে ব্রহ্ম। আমরা যে বর্ণ পড়ি, যেটা অ, আ, ক, খ, আর ব্যঞ্জন বর্ণ, আমরা যে বর্ণ পড়েছি, বর্ণ মানে কি জানো? বর্ণ মানে অক্ষর, অক্ষর মানে ব্রহ্ম, অক্ষর মানে ভগবান, অক্ষর মানে কি? অক্ষর মানে কি? আর সেই ব্রহ্ম বা অক্ষর, সেই জন্য আমরা ব্রহ্মময়ী, এই দেখো সরস্বতীর মূর্তি আমরা রেখেছি বিদ্যালয়ে। আমরা সরস্বতীর পুজো করি কেন? ইনি বাগ দেবী, ইনি শব্দের দেবী। যে শব্দ মন্ত্র, যে শব্দ শুদ্ধ, যে শব্দ পবিত্র, সেই শব্দ ছাত্রের মুখ থেকে বেরোবে। ছাত্রের মুখ থেকে কোন শব্দ বেরোবে বলো? বলো, কি বললাম এই মাত্র? যে শব্দ পবিত্র, যে শব্দ সুন্দর, যে শব্দে কেউ দুঃখী হবে এমন শব্দ যদি আমার মুখ দিয়ে বের হয়, তাহলে কি আমি ভালো মানুষ? জোরে বলো। আমি ভালো মানুষ নই। আমার মুখের শব্দ যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কি আমি ভালো মানুষ? এই জন্য সেই শব্দের ব্যবহার আমাদের দ্বারা হবে না যে শব্দে কেউ কষ্ট পেল। কিন্তু দেখো, তোমরা একবার বুকে হাত দিয়ে অনুভব করো, তোমার বাবা কষ্ট পায় ওই শব্দের জন্য। শুধু শব্দ নয়, শব্দের সঙ্গে সঙ্গে তোমার কায়িক ব্যবহার, শরীরের ব্যবহার, সেই শব্দের সঙ্গে সঙ্গে তোমার শরীরের কিছু ব্যবহার, কায়িক, বাচিক ইত্যাদির দ্বারা আমরা কি করি? কষ্ট দিই। কায়িক মানে শরীর। সেই দিন একটা ঘটনা, আমার কাছে একটা ছাত্র আর ছাত্রের বাবা এসে বললেন, মহারাজ আমার এই ছেলেটা দেখুন, আমি খালি মোবাইল হাত থেকে কেড়ে নিয়েছি, বলছি মোবাইল দেখা যাবে না, কেন তুই মোবাইল দেখছিস? সেই ছেলেটা আমাকে এমন ধাক্কা মেরেছে, দেখুন আমার হাত ভেঙে গিয়েছে। সেই ছেলেটা, আমারই ছেলে, আমাকে ধাক্কা মারলো। কে করলো? তোমাদের মতন একটা ছেলে, যারা তোমরা গেম খেলো, গেমে যারা আসক্ত হয়ে গিয়েছো, মোবাইলে যারা একদম সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে গিয়েছো, ঠিক ওই রকম একটা ছেলে। তার মানে তোমাদের দ্বারা এই ভুলটা হবার জায়গায় কি এগিয়ে এসছে? সেই ভুলটা ভালো করে শোনো, সেই ভুলটা কি তোমাদের দ্বারা এগিয়ে এসছে? কারণ যদি তোমরা
এই কাজগুলো করতে থাকো, যে ভুলগুলো চলছে সেই ভুলগুলো যদি করতে থাকো তাহলে নেশাগ্রস্ত হয়ে যাবে। আর নেশাগ্রস্ত ব্যক্তি কি করবে, কি বলবে, কি শুনবে কোনো ঠিক আছে? যে নেশা করে তার কার্যক্রম কি ঠিকঠাক থাকবে? যে নেশা করে সে কেমন? নেশাগ্রস্ত ব্যক্তিকে আমরা দেখেছি রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তার মুখে কুকুর বিছু করতে দেখেছি। রাস্তায় পড়ে থাকা ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি মদ খেয়ে পড়ে আছে। তাই দেখো, মদের নেশা কিছুক্ষণ পর চলে যায়, কিন্তু মোবাইলের নেশা কিছুক্ষণ পর যায়? হ্যাঁ বা না উত্তর দেবে। মনে হয় আরো কিছুক্ষণ থাকুক, আরো কিছুক্ষণ রিলস দেখি, আরো কিছুক্ষণ আমার সঙ্গে মোবাইলটা থাকুক, আরো কিছুক্ষণ আনন্দ পাই, কারণ এই আমাকে খুব আনন্দ দিচ্ছে। বইটা আমাকে আনন্দ দেয় না। বইটা, যে বই আমি পড়বো, পড়ে আমি কি হব না, পরীক্ষায় পাস করব, আমি কিছু জ্ঞান সংগ্রহ করব, কিন্তু সেই বইটা আমাকে এত আনন্দ দিচ্ছে না যতটা আনন্দ দেয় কি মোবাইল। যতটা আনন্দ দেয় মোবাইল, ততটা আনন্দ আমাকে কি দিচ্ছে না। আমার বই, আমার পড়াশোনা, আমার প্রতিদিনের কার্যক্রম, প্রতিদিন আমাকে স্কুলের পড়া কমপ্লিট করতে হবে, প্রতিদিন আমাকে ভালো রেজাল্ট করবার জন্য একটা ভাবনা রাখতে হবে, যাকে আমি নাম দিয়েছি ডেইলি টার্গেট। ডেইলি টার্গেট মানে প্রতিদিনের কার্যক্রম প্রতিদিন কমপ্লিট করা। যদি প্রতিদিন টার্গেট অর্থে এই পড়াটা আমার প্রতিদিন আছে, এটা আমি করতে পারলাম না, তখন কি করব? তখন আমার টেনশন হবে, হে আমি আমার কাজ আজকে কমপ্লিট করতে পারলাম না। ডেইলি টার্গেট বলা হয়। এই টার্গেট মানে হচ্ছে আমাকে সবার আগে পৌঁছতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটা হচ্ছে মেইন টার্গেট। ছাত্রদের এই বিষয়ে দারুণভাবে ধ্যান দেওয়া উচিত। কিন্তু তখন এর থেকে নেমে আসছি, তখন আমার ভুল হচ্ছে যখন আমি আমার প্রতিদিন কার্যক্রমের চাপে না থাকি। ভালো কাজের চাপ যদি আমি মাথায় না নিই, তবে আমরা বলি তাকে পাপ। তখন পাপ আসবে মাথায়, নানান রকম ভুল ভ্রান্তি এসে আমাকে শেষ করে দেবে। কি করবে? নানা প্রকার ভুল ভ্রান্তি এসে আমাকে শেষ করে দেবে। সৎ কাজের, ভালো কাজের চাপ নিয়ে মাথায় থাকতে হবে সবসময়। মাথায় চাপ থাকবে, কিসের চাপ? ভালো কাজের চাপ, সৎ কাজের চাপ, প্রতিদিন চাপ নিয়ে থাকতে হবে। যদি চাপটা না থাকে তাহলে পাপ হবে। পাপটা কখন হবে? তখন একটা চাপ থাকবে, কি করে পাপ করব, কি করে অন্যায় করব। কারণ পাপের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়। মোবাইল দেখলে আনন্দ পাওয়া যায়। যারা নেশা প্রায় শিখেই ফেলেছ, বিড়ি, সিগারেট, খৈনি, তামাকু, এটসেট্রা এটসেট্রা, যারা নেশা প্রায় শুরু করে দিয়েছ, তাদের মধ্যে একটা অনুভব এমন হয়, বড় আনন্দ লাগে। নেশাটা বড় আনন্দ, কিন্তু আসলে কি আনন্দ? আসলে কি আনন্দ? মোবাইলটা আনন্দ দেয়, আসলে কি আনন্দ? ধরে মোবাইলটা আনন্দ দেয়, আসলে আনন্দ না। গেম খেলা আনন্দ দেয়, আসলে কি আনন্দ? নিজেরাই স্বীকার করছো ওটা আনন্দ ছিল না, কিন্তু আমরা, এটা প্রমাণ হয়, এটা সিদ্ধ হয়ে গেল যে আমরা যাকে আনন্দ বলে ভাবছি আসলে সেটা আনন্দ জোরে। আমরা যেটাকে আনন্দ বলে ভাবছি সেটা আনন্দ, কিন্তু আসলে আনন্দটা কোথায় এবার খুঁজে বার করতে হবে। আমরা কিন্তু একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম, সিদ্ধারা টান করে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে। যারা একদম দাঁড়িয়ে আছো তারাও সোজা হয়ে দাঁড়াবে। এইবার শুরু হবে আসল কথা। সবই আসল, কিন্তু এইবার শুরু হবে আমাদের জীবন গঠনের পালা। এবার শুরু হবে আরো একটু কড়া ঔষধ। কানে ঔষধ নিতে হবে। আমি তো বলি ভ্যাকসিন। কি বলি? ভ্যাকসিন। ভ্যাকসিন কি করে জানো? ভ্যাকসিন কি করে বলো তো? 12 এর ছাত্র বলো, ভ্যাকসিন কি করে? ভ্যাকসিন রোগ প্রতিরোধ করে, রোগ ছড়ায় না, ওটা রোগ প্রতিরোধ করে। প্রতিষেধক, প্রতিরোধক, ঠিক আছে? প্রতিরোধ করে, রোগকে প্রতিরোধ করে ভ্যাকসিন, তাই তো? আমরা সেই ভ্যাকসিন নিচ্ছি এখন কান দিয়ে। কি নিচ্ছি? এখন কান দিয়ে আমরা কি নেব? ভ্যাকসিন নেব। সেই ভ্যাকসিনটা সরাসরি আমাদের চরিত্রের উপর ক্রিয়া করবে। সব ঔষধগুলো এখন আমাদের মনের উপর ক্রিয়া করবে। মন আমাদের ভালো হয়ে যাবে। হয়তো প্রশ্ন জাগবে, মন কি ভালো হয়ে যায় এত তাড়াতাড়ি? কথা বলছিস কেন? কথা বলতে নেই?
দুজন আলাদা বস, ওখানে বস, তুই এখানে বস, এই ওখানে চলে যা। তোরা কি দুজন বান্ধবী এমন করে কথা বলিস? ক্লাসে এমন করিস? টিচাররা যখন কথা বলে তোমরা এমন করো? করবে না কিন্তু একদম। আমি কিন্তু সবার দিকে, এখানে তো অল্প ছাত্র, যদি 2000 ছাত্র একসঙ্গে হয় তাও যদি কেউ কথা বলে আমি দেখতে পাই। ঠিক আছে? টিচাররাও যখন কথা বলবেন শেখাবেন তখন মন দিয়ে শিখতে হয়, তা না হলে সেটা দোষ হয়। ঠিক আছে? সিধা টান টান করে বসো, সোজা হয়ে বসো, আরো সোজা, বিলকুল সিধা একদম। আমরা যে ঔষধ কান দিয়ে এখন গ্রহণ করছি, আর সেই ঔষধ বড় ক্রিয়া করবে আমাদের। যে ঔষধ শরীরের উপর ক্রিয়া করে সেই ঔষধ সম্পর্কে আমরা একটু আধটু জানি, কিন্তু আমাদের মনের উপর ক্রিয়া করবে এমন ঔষধ আজকে আমরা জানবো। এমন ঔষধ আছে যা সরাসরি মনের উপর কাজ করবে, চরিত্রের উপর কাজ করবে। বুঝলে? এক মুহূর্তে ছেলেটা ভালো হয়ে যাবে, এক মুহূর্তে মেয়েটা ভালো হয়ে যাবে। এটা শুধু কথার কথা নয়, আমি হাজার উদাহরণ দেখেছি। যে ছেলেটা অন্যায় করতো, যে ছেলেটা মোবাইল নিয়ে থাকতো, আমার 3 ঘন্টা, একদিন, দুদিন, 3 দিন ছাত্র শিবিরে এসে মোবাইলটা ছেড়ে দিয়েছে, মোবাইলটা ব্যবহার করে না, এমন হাজার উদাহরণ আমার কাছে আছে। তাহলে কথাগুলো কি? যে কথা শুনবার পর মানুষের মন এক মুহূর্তে বদলে যায়। হ্যাঁ, বিবেকে আঘাত করে। কখনো কোনো সময় এই কথাগুলো তোমরা এমন করে ভাবো নাই। আজকে তোমাদের প্রধান শিক্ষক মহাশয় যা বললেন, গতকাল আমি কলকাতার নিউটাউন আদর্শ নিউটন পার্ক, নিউটাউন দমদম পার্ক আদর্শ বিদ্যালয়, তো সেখানে আমি গিয়েছিলাম, একই কথা আমাকে বলছেন। আজকে তোমাদের প্রধান শিক্ষক মহাশয় বলছেন আমরা অনেক কথা বলি, কাজ হয়, কিন্তু আপনার একটা কথায় কাজ হয়ে যাবে, একটা কথায় কাজ হবে, এটা ওনার বিশ্বাস। আমি এবার প্রশ্ন রাখবো, এই বিশ্বাসটা তোমাদের আছে? আরো জোরে বলবে। এই বিশ্বাসটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই এই জায়গা থেকে বেরিয়ে আসবে। ভুল সবার হয়, আমার ভুল হয়, তোমার ভুল হয়, সবার ভুল হয়, কিন্তু ভুল থেকে আজ সংশোধন হয়ে যাবে। একটা কথা শুনবার পর ক্রিয়া হতে শুরু করে, এই মুহূর্তেই আমি উঠে দাঁড়াবো, এই মুহূর্তেই যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে আসবো, এই মুহূর্তেই যে অন্যায়গুলো করছিলাম সেটা করব না, এখন থেকে আমি সাবধান হয়ে যাব। আমি আমার মুখ দিয়ে কথা বলি, আমরা বন্ধুর সঙ্গে কথা বলি, গালিগালাজ করে কথা বলি, একদম চলবে না। কারণ যে ছেলেটার ছবি আজকে দেখলাম, যে ছেলেটার ভিডিও আজকে দেখলাম, সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত অপরাধ। যে অপরাধের জন্য বাবা পর্যন্ত সাজা পাবে। কেন? কোন ব্যাকগ্রাউন্ড থেকে ফিরে এসেছে এই ছেলেটা? 18 বছর বয়স না হলে তাকে এমন কোন কাউন্সিলিং এর জায়গায়, এমন কোন ব্যবস্থা রাখা হবে, তাকে এমন জায়গায় সে চলে যাবে, তারপর 18 বছর বয়স হলে তার বিরুদ্ধে মামলা হবে। এই যে ছেলেটা এই অন্যায়টা করলে একটা স্কুলের ছাত্র হয়ে, কি ভয়ঙ্কর অপরাধ। একটা ছাত্র তার মুখ দিয়ে কোন শব্দের ব্যবহার হবে সে জানে না। এই শব্দগুলো কোত্থেকে এলো? বলো, কোত্থেকে জমা হয়েছে? ভেতরে আছে, বাইরে বেরিয়ে এসছে। যা জমা হয় তাই খরচা হয়। আমার ভেতরে যা আছে তাই বাইরে বেরিয়ে এসছে। এটা নিয়ম, এটা উচিত। আমি যা শুনবো, কান দিয়ে যা শুনবো, মুখ দিয়ে বেরোচ্ছে। আমি যা চোখ দিয়ে দেখবো, আমার মুখ দিয়ে বেরোবে, আমার স্বভাব দিয়ে বেরোবে। তাই তো? সমাজে আমাকে কি দিল, বাবা আমাকে কি দিয়েছে, মা আমাকে কি দিয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি পেলাম, তাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমার স্বভাব দিয়ে বেরোচ্ছে। সেই জন্য খুব সাবধান। এতদিন ধরে যদি এমন কোন শব্দের ব্যবহার করে থাকো, বন্ধুর সঙ্গে কথা বলে, সব বন্ধুর সঙ্গে কথা বলেছ, আজকে আমি এই কথাটা তোমাদেরকে জানিয়ে দিতে পারি। আমাদের আদরণীয় দীপক বাবু, মানে শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, তাকে আমি বলবো, বলাও প্রায় হয়ে গিয়েছে, কিছুটা আলোচনা করেছি, যে প্রতিটি ক্লাসেও ব্যবস্থা থাকবে সিসি ক্যামেরার। শুধু ক্যামেরা নয়, শুধুমাত্র ছবি নয়, সঙ্গে থাকবে সাউন্ড। কোন ছাত্রটা কোন গালি দিল একদম ধরা পড়বে, বলে দিলাম, খুব সাবধান কিন্তু। কোন ছাত্রটা কোন শব্দের ব্যবহার করলো, কি শব্দের ব্যবহার করছে, বন্ধুর সঙ্গে কথা বলছে, কোন শব্দ ব্যবহার করছে, সব কিছু একদম সব ধরা থাকবে। মনে রেখো, কথাটা শুধু ওই ক্যামেরায় বন্দি থাকবে না, এটা তোমার স্বভাব বুঝিয়ে দেবে। আর সেই স্বভাব থেকে যদি এখন আমরা না শুধরে যাই,
আমরা যদি এখন থেকেই না বদলে যাই তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে ঘনিয়ে আসছে। কারণ গালি তখনই হয়, গালি আমরা তখনই দিই যখন ঠিক একটা মানুষ ক্রোধান্বিত হয়, ভীষণ ক্রোধ করে, কিন্তু আমাদের ক্রোধ হয় কিন্তু আমাদের গালি হয় না। আমরাও ক্রোধ করি কিন্তু আমাদের ক্রোধে সমাজের মঙ্গল হয়। আমাকে তোমরা 1000 বার ক্রোধ করতে দেখেছো, ভয়ঙ্কর ভাবে আমি ক্রোধী, এটা তোমরা অনেকেই দেখেছো। কিন্তু সেই সময় আমি ক্রোধ করেছি যে জায়গায় দেখেছি কেউ অন্যায় করতে, কোন একটা মানুষ পাপ করেছে, অন্যায় করেছে, তার জন্য সমাজের উপর একটা আলাদা প্রভাব পড়েছে, তখন আমি ক্রোধ করেছি। যে ক্রোধে মানুষের মঙ্গল হয় সেই ক্রোধ করবার প্রয়োজন আছে। কিন্তু যে ক্রোধে তোমার সর্বনাশ হচ্ছে, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়, কি সাংঘাতিক! ছেলেটার মুখ থেকে এমন শব্দ বের হয়ে গেল। ঠিক আজকে তোমরা মনে করছো আমার মুখ থেকে এই শব্দ বের হবে না, কিন্তু যদি আমি আজকে না আসতাম তাহলে এটা কিন্তু শেষ হতো না। কারণ তোমরা যখন বন্ধুর সঙ্গে কথা বলো না, এটা গালি দিয়ে অনেকেই কথা বলো। এটা যাচ্ছে বন্ধুটা, দিলে একটা ধাক্কা, একটা দিলে গালি, এরকম করো তোমরা, আমি জানি। কিন্তু এইসব চলবে না। একটা সুশৃঙ্খল জীবন চাই, একটা ভক্তিময় জীবন চাই, একটা আদর্শ জীবন চাই, যেখানে শিক্ষার ক্ষেত্রে এসে সেই শিক্ষা গ্রহণ করতে আমরা এসেছি, যে শিক্ষা আমাদের নৈতিকতায়, মানবিকতায়, মনুষ্যত্ববোধে একটা আদর্শ মানুষ তৈরি করবে। সেই শিক্ষার পরিমণ্ডলে আমরা এসে পৌঁছেছি। এই ভাবনা কেন তোমাদের থাকবে না? এখানে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা, কেবলমাত্র পরীক্ষায় পাশ করবার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি একটা মানুষ হওয়ার জন্য, যে মানুষ সমাজে আদর্শ মানুষ হবে। তোমাদের দ্বারাই একটা সমাজ তৈরি হবে, আদর্শ সমাজ। কিন্তু তুমি যদি এখন থেকে ভুল করতে থাকো, সেই ভুলটা জমা হতে হতে তোমার দ্বারা যদি সমাজ কি হবে, কি হবে বলো? ব্যাধিগ্রস্ত হবে। সেই জন্য তোমরা ব্যাধিগ্রস্ত সমাজকে তৈরি করবে না, একটা সুন্দর সমাজ গঠনের দায়িত্ব নেবে। এখন থেকেই দায়িত্বটা নিতে হবে, এখন থেকে এই মুহূর্ত থেকেই দায়িত্ব নিতে হবে। তোমরা দায়িত্ববান, এখনই তোমরা দায়িত্ববান। তো কিছু কথা, এমন কিছু কথা আছে যে কথা মানুষের জীবনে, চরিত্রে এমন ভাবে মোড় নেয়, মানুষটা বদলে যায়, মানুষের স্বভাব বদলে যায়। আমরা সেই সময় ধর্মাত্মা এক মহাপুরুষ, তাকে দেখেছিলাম। তিনি মানুষের গৃহে ভিক্ষা করতে যাচ্ছেন, গৃহে গৃহে ভিক্ষা করছেন। তো সকলে জানিয়ে দিয়েছেন, মহারাজজি আপনি ওই গৃহে যাবেন না। বলে কেন? উনি একজন ডাকু, উনি প্রতিজ্ঞা করেছিলেন যে 108টা খুন করব, 108টা খুন করব। সেই হিসেব জানে না বলে যাকে খুন করে তার অঙ্গুলিকে কেটে নিয়ে নিজের মালা তৈরি করে রাখে। কি করে? একটা লিটিল ফিঙ্গার, সেই যাকে খুন করলো তার লিটিল ফিঙ্গার কেটে একটা মালা তৈরি করে রাখে। পরে কি করে? মালাটাকে গুনে 1, 2, 3 কয়টা খুন করেছি। তো এখন প্রায় শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে, মা বাবা সবাই ভয়ে সেই স্থান ত্যাগ করেছে। বাবা মা আসে না। বাবা মা ভাবছে যদি আমাকেও খুন করে দেয়, অপরাধী এমন হয়ে যায় যে অপরাধ করতে করতে তার অপরাধ প্রবণতা তার ভবিষ্যৎকে গড়িয়ে দেয়। কোনো সম্বন্ধ থাকে না, বাবা মা, বন্ধু বান্ধব, স্বজন, আত্মীয়, কুটুম্ব, কোন রকম সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অপরাধীর সঙ্গে কারোর সম্পর্ক থাকে না। কথাটা মনে রাখবে, অপরাধীর সঙ্গে কারোর সম্পর্ক থাকে না। অপরাধী একদম সম্পূর্ণ আলাদা। অপরাধী অপরাধ যে করেছে না, সে তার সম্বন্ধকে সব ভুলে যায়। দেশের কথা, সমাজের কথা, মানুষের কথা, কেউ খারাপ বলবে, আমার গতি কি হবে, আমি যদি ধরা পড়ি কি হবে, এইসব কিচ্ছু ভাবে না। সে নেশাগ্রস্তের মতন অপরাধ একের পর এক করেই চলে। অপরাধী ব্যক্তি, এটা কাজ। তোমরা একবার ভাবো, ঠিক ওই রকম একটা জায়গায় যাচ্ছি না তো, যেমন যে অপরাধ করে সে নিজের অপরাধ সম্পর্কে সচেতন না। এটা অপরাধীর একটা বিশেষ দোষ, সেই দোষটা জমা হয়। আমি কোনো ভুল করলে, আমি যদি কখনো ভুল করি, সেই ভুলটা আমি বুঝতে পারবো, নিজের ভুলটা আমি নিজে জানবো না। মনে করি আনন্দ লাগছে, ঠিক আছে দেখা যাবে। নিজের ভুলটাকে নিয়ে কখনো কোনো সময়
অনুশোচনা করি নাই, কখনো নিজের ভুলটাকে নিয়ে কখনো ভাবিনি এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে। গতকাল আমি কলকাতার একটা স্কুলে এই বিষয় নিয়ে চর্চা করেছিলাম, তবে এই চর্চাটা তোমাদের কাছে অন্যদিন করবো, যে আমরা নিজের ভুলটাকে কি করে সামনে রেখে সেই ভুল থেকে বাঁচবো, কারণ ভুল যদি জমা হতে থাকে ভয়ঙ্কর বিপদ সামনে। এই জন্য ভুলটাকে শেষ করে দেবো, ভুলটাকে আর নিয়ে সঙ্গে চলবো না। এখন প্রায় যারা 11-12 পড়ছো তাদের কিছুদিন পর তারা বড় হবে, তো তাদের মধ্যে এখন সেই ভুলটা যদি থেকে যায় তাহলে ভুল ভয়ঙ্কর একটা বিপদে গিয়ে দাঁড়াবে। তো এইবার যে ঘটনাটা আমরা শুনছিলাম, ধর্মাত্মা বলছেন তার ঘরে যাবই আমি, বলে মহারাজ আপনাকে মেরে ফেলবে। ধর্মাত্মা বলছেন আমাকে যদি মেরে ফেলে তো একদিন তো মরেই যাব, তো আগে মরে যাব, মরেই যদি যাই তবে আজকে কারোর উপকার করতে গিয়ে যদি মৃত্যু হয় সে মরণটা ভালো হবে। কেন আপনি কি উপকার করবেন? বলে হ্যাঁ, যে দুষ্ট লোকটা আছে যে খুন করে তার উপকার হয়ে যাবে। বলে আপনার কথায় তার উপকার হবে এরকম হয়? বলে হয়, পূর্বে হয়েছে। রত্নাকর দস্যু বাল্মীকিতে কি হয়েছিল? বদলে গিয়েছিল, তাই না? ছিলেন রত্নাকর দস্যু, হয়ে গিয়েছিলেন বাল্মীকি। তাহলে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হওয়া যায়। আজও এই উদাহরণ আমরা হতে পারি, আজও অমানুষ থেকে মানুষ হতে পারি। খুব ভালো করে শোনো, ধর্মাত্মা বললেন যে আমরা এই কাজই করি, আমরা সংশোধনের কাজ করি, একটা মানুষের জীবনকে বদলে দিয়ে তার দ্বারা একটা ভালো কিছু তার ভেতরে প্রবেশ করিয়ে দিই, ভালো কিছু হবে এটা আমরা জানি। তো কি করলেন? জোর জবরদস্তি তিনি সেই তার ঘরে চলে গেলেন। তার নাম হয়ে গিয়েছিল অঙ্গুলিমাল। বলে কেন? বলে ওই যাকে খুন করতেন তার লিটিল ফিঙ্গার কেটে নিয়ে মালা তৈরি করতেন। তো তিনি ঘরের ভেতরে ছিলেন, তার কাছে কেউ কিন্তু আসে না। এইবার যখন বাইরে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন ভিক্ষা দেহি, মুঝে ভিক্ষা দে দো, তখন ঠিক বাইরে বেরিয়ে এসে যখন দেখলেন একজন সুন্দর মহাপুরুষ, আকর্ণ বিস্তৃত নয়ন, বড় সুন্দর দেখতে, শরীর থেকে তেজ বেরোচ্ছে, তখন তিনি তার দিকে তাকিয়ে বললেন তুমি জানো না আমার কাছে কেউ আসে না, আমার ভিক্ষা কিছু নেই, আমি ভিক্ষা টিক্ষা কিছু দিতে পারবো না, আমার কাছে কেউ আসে না, আমি অঙ্গুলিমাল, আমার নাম শুনে সবাই ভয় পায়, তোমার কি কোনো ভয় নাই? মহাত্মা বলছেন আমার ভয় থাকবে কেন? ভয় তো তার থাকে যে পাপ করে। কি বললাম? ভয় কার কাছে থাকে? যে অন্যায় করে তার ভয় থাকবে। ভয় কেন আমার থাকবে? আমার কোনো ভয় নাই। তোমার কি মরতে ভয় নাই? এই দেখো তরোয়াল, এই তরোয়ালটাকে দিয়ে তোমাকে একদম ধর থেকে মাথাটাকে যদি আলাদা করে দিই, তাহলে আমার মরতেও ভয় লাগে না। আমার মরতে ভয় লাগে না, কিন্তু ভয় হচ্ছে তোমার জন্য। বলে কেন? বলে তুমি তো নিজের সম্পর্কেই জানো না, তুমি কাকে মারবে কাকে কাটবে এই নিয়েই তুমি ব্যস্ত। তুমি কি নিজেকে জানো তুমি কে? অঙ্গুলিমাল আমি। মোটেও তুমি অঙ্গুলিমাল না, তুমি অঙ্গুলিমাল হয়েছো। তুমি অঙ্গুলিমাল হয়েছো। কে কে করেছে তোমাকে অঙ্গুলিমাল? তুমি নিজেই অঙ্গুলিমাল হয়েছো। নিজেই তুমি শুদ্ধ সুন্দর হতে পারো। তোমার এই গলার মালাটা মানুষকে হত্যা করবার পর তারপর তার কনিষ্ঠ অঙ্গুলি কেটে এই মালা তৈরি করেছে, এটা খুলে ফেলে দাও। মোটেও খুলবো না, আপনাকে হত্যা করব। আপনি ভয় পাচ্ছেন না? আমি ভয় পাই না। আমি তো ভিক্ষা নিতে এসেছি, ভিক্ষা দিয়ে দাও, আমি চলে যাব। আমার কাছে ভিক্ষা টিক্ষা কিছু নেই, আমার কাছে কিচ্ছু নেই, ভিক্ষা নেই। বলে তোমার কাছে ভিক্ষা নেই? বলে না, আমার কাছে ভিক্ষা নেই। তাহলে এক কাজ করো, কিছু তো নেবো তোমার কাছ থেকে। এই যে এই বৃক্ষটা দেখতে পাচ্ছ, এই বৃক্ষের একটা পাতা তুমি আমায় কেটে দাও, একটা পাতা। এই বৃক্ষে একটা পাতা তুমি আমায় কেটে দাও, ওটাই ভিক্ষা হবে। ধর্মাত্মা বললেন একটা পাতা কেটে দাও। আর তিনি কি করলেন জানো? তরোয়ালটা দিয়ে ক্রোধে একটা ডাল, বড় একটা ডাল কেটে দিল। ধর্মাত্মা বললেন আমি একটা পাতা চেয়েছিলাম, তুমি আমাকে একটা ডাল কেটে দিলে, তুমি অন্যায় করেছো। তুমি একটা পাতা চেয়েছিলাম তোমার কাছে, তুমি একটা ডাল কেটে দিলে, তুমি অন্যায় করেছো।
এটা আমার কি অন্যায়? ডাল কেটেছি বলে এই ডাল জোড়া লাগাও, এই ডাল জোড়া লাগাও। ওই উনার গর্জনে এমনিতেই স্বাভাবিকভাবে জানো, কোন সাধু সন্ত মহান্ত মহাপুরুষ, যিনি দিব্য পুরুষ, যার মধ্যে সাধনা থাকে, যিনি সৎ সংকল্পে ব্রতী হন, তার মধ্যে একটা বড় শক্তি থাকে। তোমাদের মধ্যে এটা হবে, যে সৎ সংকল্প নিয়ে এগিয়ে চলে তার মধ্যে একটা শক্তি নিহিত হয়, আর সেই শক্তি সমাজের উপকার করে। এটা বিজ্ঞান। তো কি করলেন, বললেন আমি এই কাটা ডালটাকে কি করে জোড়া লাগাবো? এটা তো জোড়া লাগানো যায় না। কেউ বলছে এটা জোড়া লাগানো যায় না, বলে না, একটা কাটা ডাল তুমি জোড়া লাগাতে পারো না, তুমি একটা কাটা ডালকে জোড়া লাগাতে পারো না। দেখো তোমার কি ক্ষমতা। তার মানে তুমি কাউকে বাঁচাতে পারবে, বলে না। তাহলে তুমি মারবার অধিকার কোথায় পেলে? যদি কাউকে বাঁচাতে না পারো, এইটুকু ডালকে তুমি জোড়া লাগাতে পারো না, কারোর উপকার করতে পারো না, কিন্তু অপকার তুমি করলে কি কর? কারণ তুমি এইটুকু একটা ডালকে জোড়া দিতে পারলে না, তোমাকে লুটিয়ে পড়লো, তরোয়ালটাকে সেই সাধুর চরণে সঁপে দিলেন। মহারাজ আমাকে বাঁচান। সেই দিন থেকে বৌদ্ধ ভিক্ষুক হয়ে গেলেন তিনি। তো বলবার তাৎপর্য এটাই যে আজও মানুষ এক মুহূর্তে বদলে যেতে পারে, যদি বদলানোর জন্য নিজেই সংকল্প করে, নিজেই যদি নিজেকে শুদ্ধিকরণ করবার ব্যবস্থা রাখে। আমাকে কেউ ভালো মানুষ করবে এটা বড় কথা না, আমাকে ভালো মানুষ হতে হবে। আমার বাবা মা আমাকে মানুষ করবে এটা বড় কথা নয়, আমাকে মানুষ হতে হবে, আমি মানুষ হব, এখানে স্ট্যাম্প লাগাও। আমাকে আমার শিক্ষক পড়াবেন, আমি অনেক কিছু জানবো এরকম না, শিক্ষক আমাকে জানাবেন, আমাকে জানতে হবে, এখানে স্ট্যাম্প লাগাও। আমাকে বড় হতে হবে, আমাকে কেউ বড় করবে, আমাকে কেউ মানুষ করবে, এর মধ্যে শক্তি ততটা নাই, আমাকে মানুষ হতে হবে, এর মধ্যে স্ট্যাম্প লাগাও। তার মানে তোমাকেই তোমার দায়িত্ব আজ থেকে নিতে হবে, তোমাকেই তোমার মুখের ভাষা ঠিক করতে হবে, তোমাকেই তোমার অন্যকে সম্মান করবার জন্য, অন্যকে শ্রদ্ধা, অন্যকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি তবে অশ্রদ্ধায়া হতম জপ, শ্রদ্ধাবান লভতি জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। আমার ভেতরে সেই শ্রদ্ধাটাকে নিয়ে আসতে হবে। এই উপাদানটা কোথায় পাবো? পরিবেশ না দিতে পারছে না, বাবা মা দিতে পারছে না, বন্ধু বান্ধব দিতে পারছে না, কিন্তু তবুও আমাকে এই উপাদান ভেতরে নিতে হবে। এই উপাদান আমাকে ভেতরে নিতে হবে, এই উপাদানটা আমার ভেতরে জমা করতে হবে। উপাদানটা কি? আমাকে ভালো কাজ করতে হবে। শ্রদ্ধা ভেতরে না থাকলে বাইরে করতে পারবো না। ওই দেখলে তো ছেলেটি কি করলো? ছেলেটি ক্লাসের মধ্যে, স্কুলে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবিকে শুধু তাই নয় গালিগালাজ করছে, মুখ্যমন্ত্রীর মাকে নিয়ে গালমন্দ করছেন। এটা লজ্জার বিষয় না? এটা যদি আমাদের মধ্যে এরকম যদি এই অপরাধটা চলে আসে, আমরা কি করে বাঁচবো, কি করে বাঁচাবো? সবচাইতে বড় কথা, কারণ আমরা শুধু বাঁচার জন্য এখানে আসিনি গো। আমার বাবা মা বলে তুই ভালো হ, তুই মানুষ হ, তুই বাবা মার মুখ উজ্জ্বল করিস। আমি সবচাইতে ভালো কথা তোমাদের শোনাই, বাবা মার মুখ উজ্জ্বল তখনই হয় যখন তুমি সমাজের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। সেই দেশের মুখ উজ্জ্বল করবার পর তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে। তার জন্য একটা হাততালি দাও। তার মানে তুমি কখন বাবা মার মুখ উজ্জ্বল করবে? যখন সমাজের মুখ উজ্জ্বল করবে। তাহলে তোমার দায়িত্ব কি? দায়িত্ব তো অনেক বড়, অনেক বড় দায়িত্ব তোমার। তোমার বাবা মার প্রতি শুধুমাত্র দায়িত্ব তোমার রইল না, অনেক বড় দায়িত্ব তোমার এখন নিতে হবে। কাজেই এই মুহূর্তে আমাদের শুদ্ধিকরণ, এখন থেকে আমরা পরিষ্কার হব, শুদ্ধ হব, সুন্দর হব। আজকে যদিও আমার কাছে সময় নেই, আমি একটা আবার তোমাদেরকে চাই, আমি
দেখি একটা দিন আসতে পারি কিনা, এর সঙ্গে একটা বিশেষ কাউন্সিলিং আমাদের আছে, যেখানে আমাদের অনুশোচনা পর্ব, তার মানে আমাদের ভুল ভ্রান্তিগুলো থেকে আমরা বাঁচবো, তার জন্য একটা মনোবিজ্ঞানের ব্যবস্থা হবে, একটা শিবিরের মতন আমরা করব। কিন্তু আজকে শুধুমাত্র ভূমিকা মুখেই থাকুক। আমরা এরপর যখন একসঙ্গে বসবো, দেখি আমি 2-3 দিন 10 তারিখে চলে যাব, কিন্তু আমি 2-3 দিনের মধ্যে কি কি কার্যক্রম আছে আমি দেখে নিচ্ছি। আমার সঙ্গে যে থাকেন তার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। আরেকটা দিন যদি আমরা সময় পাই, তাহলে একটা বিশেষ মনোবিজ্ঞান ক্লাসের আমরা ব্যবস্থা করব, যেখানে আমাদের ছাত্রদের অনেক উপকার হবে, অনেক ভালো হবে। তবে আজকে যতটুকু কথা হলো, সেই কথায় অবশ্যই অবশ্যই তোমরা মন দেবে। আর তোমরা যদি মন না দাও, তাহলে সব শেষ হয়ে যাবে। তোমাদের বাঁচতে হবে বাঁচানোর জন্য সমাজটাকে। আমি এত কষ্ট করছি কেন? আমি কেন এত কষ্ট করছি? দেখো, আমি এই মুহূর্তে কলকাতা থেকে এলাম, এসে একটুকু সময় পাইনি। এবার কেউ আমাদের সঙ্গে যারা ছিলেন কেউ খাওয়া দাওয়া করেননি। এবার খাওয়া দাওয়া না করাতে আমার পেটে, মা আমার সামনে এইটুকু প্রসাদ রেখেছেন, কিন্তু আমার পেটে যাচ্ছিল না। সবাই তখনও কিচ্ছু, আমার সঙ্গে যারা থাকেন তারা কিচ্ছু পাননি, আমার সঙ্গে যারা সেনাবাহিনী থাকেন তারা কিচ্ছু পাননি। এবার আমার মুখ দিয়ে যাচ্ছিল না। এবার তাড়াহুড়ো করে একটু পেয়ে, আমার আবার মন্ত্রস্মরণ আছে, সেটাও কমপ্লিট হয়নি, সেটা করতে হবে, তারপর তোমাদের স্কুলে আসব। কিন্তু এখনই আবার অন্য একটা জায়গায় যাব, খুব মানে এমন একটা কষ্টের মধ্যে, তবুও তোমাদের কাছে আসছি কেন জানো? একটাই মাত্র কারণ, দায়িত্বটা আমাদের সমাজের, দায়িত্বটা আমাদের দেশের, দায়িত্বটা একটা ভালো মানুষের। এই দায়িত্ব তোমাদেরও নিতে হবে। সত্যি বিশ্বাস করো, তোমাদের এই দায়িত্বটা নিতে হবে, এই মানুষ গড়ার দায়িত্ব। যেমন আমাদের শিক্ষকরা মানুষ গড়ার দায়িত্ব নিয়েছেন, কিন্তু অনেক সময় তারা আমাদেরকে জিজ্ঞেস করেন, বলে শাসন করলে কেমন হয়, এরা কেমন কেমন করে, ছাত্ররা ভালো করে কথা শোনেই না, এরা আরো উল্টো পাল্টা কিছু বলবে, অপমান করে দেবেন, সেই জন্য এই ছাত্রগুলোকে শাসন করতে আমরা ভয় পাই। এটা আমরা শুনি টিচারদের কাছ থেকে। টিচাররা বলেন, বাবা মার সঙ্গে তোমাদের সম্বন্ধ যেমন, ঠিক তেমনি শিক্ষকের সঙ্গে সম্বন্ধ ঠিক তেমনি। তারা গুরুদেব। আমার কথা যেমন তোমরা মন দিয়ে শুনছো, আমাকে ভালোবাসো, কিন্তু একই রকম ভাবেই ভালোবাসাটা শিক্ষকের সঙ্গে তোমাদের হোক, এই প্রার্থনা করছি। তোমরা ভালো থাকো, ভালো রাখো, সবার আগে ভালো রাখো। ভালো রাখবো, সেই জন্য আমাকে কি করতে হবে? কালকে স্কুলে একটা কথা বলেছিলাম, কথাটা আমি পরে নোটিশ করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। কি করছি, কি করব? আমরা কি করছি কিন্তু করব কি? কি করব? ভালো কিছু করব, কিন্তু করছি কি? এটা সবসময় মাথায় রেখো তো। কি করছি, ঠিক করছি তো, যাতে ভালো কিছু করব। এই দুটো শব্দ তোমরা মাথায় রেখো। তোমাদের অনেক ভালো হোক। আবার মনে করিয়ে দিই, ভালো থেকো, ভালো রেখো, সবার মঙ্গল কামনা। সবাই হাত জোড় করে মহারাজকে নমস্কার জানাও। ঠিক আছে। আমার